সরকারি হাসপাতালের বাইরে ভ্যাকসিন দেওয়া হবে না, বরাদ্দ আরও ৫,৫০০ কোটি টাকা। কাল আসছে টিকার ৩৫ লাখ ডোজ, বেসরকারি আমদানি নিয়ে দুই মন্ত্রণালয়ের দুই কথা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি সংসদে। যুক্তরাষ্ট্রে আজই শেষ ট্রাম্প অধ্যায়, বাইডেনকে বরণে প্রস্তুত ওয়াশিংটন। শুভ সূচনায় করোনা পরবর্তী ক্রিকেট, উইন্ডিজকে ৬ উইকেটে হারালো বাংলাদেশ। এটি নিউজ দেখছেন, ৬টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মিসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL, অ্যাঙ্গেল, চ্যানেল, HB, VSL, বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। শুরুতেই করোনা এবং টিকা প্রসঙ্গ। চলতি মাসেই কোনো একদিন রাজধানীর একটি হাসপাতালে ২০-২৫ জনকে দেওয়ার মাধ্যমে শুরু হবে ভ্যাকসিন কার্যক্রম। পরের দিন আরও ৫০০ জনকে ভ্যাকসিন দিয়ে ৭ দিন পর্যবেক্ষণে রাখার পর একযোগে সারা দেশে শুরু হবে ভ্যাকসিন কার্যক্রম। কোনো বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে না, সুরক্ষা অ্যাপে নিবন্ধন বাধ্যতামূলক। আরও জানাচ্ছেন নাজিয়া আফরিন। ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে সরকারিভাবে বাংলাদেশের কেনা ভ্যাকসিনের প্রথম চালান আসছে ২৫ জানুয়ারি। এর আগে বৃহস্পতিবার দুপুরে আসছে নয়াদিল্লির উপহার ২০ লাখ ডোজ। দিন চূড়ান্ত না হলেও এ মাসেই রাজধানীর একটি হাসপাতালে ২০ থেকে ২৫ জন সাধারণ মানুষের মধ্যে ভ্যাকসিন কার্যক্রমের পরীক্ষামূলক উদ্বোধন হবে। প্রধানমন্ত্রী কার্যালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আয়োজনে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব আব্দুল মান্নান জানান, ভ্যাকসিন নিয়ে সরকারের সর্বশেষ প্রস্তুতির কথা। ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, একটি কর্মীটোলা জেনারেল হসপিটাল, মুগদা জেনারেল হসপিটাল এবং কোয়েত মৈত্রী হসপিটাল, এই ৪টি হসপিটালে আমরা মোট ৪০০ থেকে ৫০০ আমরা জনকে এই যে প্রথম যে ট্রায়ালটা যেটা বলছি সেটা আমরা টার্গেট করেছি যে ৪-৫০০ লোককে আমরা দেব। তারপর WHO যে প্রোটোকল আছে সেই প্রোটোকল অনুযায়ী ১ সপ্তাহ আন্তর্জাতিক নিয়ম অনুসারে আমরা এটা অপেক্ষা করব। প্রথম মাসে ৬০ লাখ ডোজ, দ্বিতীয় মাসে ৫০ লাখ, আবার তৃতীয় মাসে প্রথম মাসের প্রথমবারে যারা নিয়েছেন সেই ৬০ লাখ পাবেন দ্বিতীয় ডোজ। সরকারি হাসপাতালের বাইরে দেয়া হবে না ভ্যাকসিন, অ্যাপে নিবন্ধন ছাড়া ভ্যাকসিনেশন নেওয়া যাবে না। আমরা হাসপাতালের বাইরে কোনো কেন্দ্র করছি না, কারণ এটা নতুন ভ্যাকসিন এবং কোনো সমস্যা হলে আমরা হাসপাতালের সাপোর্ট দিতে পারবো না যদি বাইরে করি। এ ব্যাপারে আমরা অত্যন্ত সতর্ক রাখছি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানানো হয়, ভ্যাকসিনের মেয়াদ কিংবা প্রতিরোধ ক্ষমতা বা অ্যান্টিবডি কতদিন থাকবে সেটা নিশ্চিত করা সম্ভব নয়। এছাড়াও ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। অহেতুক কোনো কথা, অহেতুক কোনো বক্তব্য সোশ্যাল মিডিয়াতে দিয়ে যেন আমরা জনমনে বিভ্রান্তি তৈরি না করি। যারা ক্যান্সারের জন্য টার্মিনাল কেয়ারে আছেন, শেষ অবস্থায় আছেন, অ্যান্টি ক্যান্সার ড্রাগ খাচ্ছেন বা অ্যান্টি ক্যান্সার ড্রাগের চিকিৎসার মধ্যে আছেন, অথবা যারা হাই ডোজে স্টেরয়েড নিচ্ছেন, এই সমস্ত লোকজন যাদের সাধারণ ডিজিজ কন্ডিশন এমন একটা অবস্থায় যেটাতে বডির প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ ভেঙে পড়েছে, সেই সমস্ত মানুষজন এই টিকা দিবেন না। ভ্যাকসিন নেওয়া সবাই টেলিমেডিসিনের আওতায় থাকবেন। প্রতিদিন ভ্যাকসিন বুলেটিন প্রচার করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান স্বাস্থ্যসেবা বিভাগের সচিব। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। ১৮ বছরের উপরে সকল নাগরিককে বিনামূল্যে করোনা ভাইরাসের টিকা দেবে সরকার। এর জন্য আরও ৫,৬৫৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। সকালে জাতীয় সংসদে অধিবেশনে চলতি অর্থ বছরের প্রথম ৩ মাসের বাজেট বাস্তবায়ন নিয়ে টেবিলে উত্থাপিত বক্তব্যে তিনি একথা জানান। এর আগে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন, দ্রুত সময়ের মধ্যেই স্বল্প উন্নত দেশ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছে। মুজিব বর্ষের এই অর্জনকে জাতির পিতা ও মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। সে সঙ্গে তিনি বলেন, করোনার মধ্যেও অর্থনৈতিক ও সামাজিক নানা সূচকে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এগিয়ে রয়েছে বাংলাদেশ। মহামারীজনিত বৈশ্বিক বিপর্যয়ের কারণে বাংলাদেশের উচ্চ প্রবৃদ্ধি অর্জনের ধারা কিছুটা শ্লথ হয়েছে। তারপরেও
2019-20 অর্থবছরে বাংলাদেশ এশিয়ার মধ্যে সর্বোচ্চ 5.24% প্রবৃদ্ধি অর্জন করেছে, যেখানে চীন এবং ভিয়েতনাম ছাড়া এশিয়ার উল্লেখযোগ্য কোনো দেশ অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল না, তাদের প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। বেসরকারি পর্যায়ে দেশে ভ্যাকসিন আসছে আগামীকালই। ভারত সরকারের শুভেচ্ছা উপহার 20 লাখ এবং বেসরকারিভাবে 15 লাখ, মোট 35 লাখ ভ্যাকসিন আসছে একদিনে। এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। যদিও স্বাস্থ্য সচিব বলছেন, বেসরকারি পর্যায়ে ভ্যাকসিন আনার অনুমতি কাউকে দেয়নি সরকার। ভ্যাকসিনের অপেক্ষায় বাংলাদেশ। বুধবার থেকে ভারত সরকার শুরু করেছে ভ্যাকসিন রপ্তানি। শুভেচ্ছা উপহার হিসেবে প্রতিবেশী দেশগুলোতে প্রথমে ভ্যাকসিন পাঠাচ্ছে মোদি সরকার। বুধবার ভারতের বাইরে প্রথম চালানে 1.5 লাখ ডোজ ভ্যাকসিন গেছে ভুটানে, মালদ্বীপে গেছে 1 লাখ ডোজ। বৃহস্পতিবার 10 লাখ ডোজ যাচ্ছে নেপালে, আর বাংলাদেশে আসছে 20 লাখ ডোজ ভ্যাকসিন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশ সরকার বেক্সিমকো কোম্পানির মাধ্যমে যে 3 কোটি ভ্যাকসিন ভারতের পুনে সেরাম ইনস্টিটিউট থেকে কিনছে, তার প্রথম চালান 25 জানুয়ারির আগে আসছে না। আর বেসরকারি পর্যায়ে বিক্রির জন্য বেক্সিমকো যে ভ্যাকসিন আনবে, সেটা কবে আসবে সেই ঘোষণা দেয়নি কেউ। বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে স্বাস্থ্য সচিব স্পষ্ট জানান, এখনো বেসরকারিভাবে ভ্যাকসিন আনার অনুমতি দেওয়া হয়নি। বেসরকারির ক্ষেত্রে কিন্তু তারা অনেকে আবেদন করেছে আমাদের কাছে যে তারা এগুলোর অনুমতি পাবে কিনা, এগুলো যাচাই বাছাই কিন্তু আমরা করছি। এখনো অনুমোদন আমরা দেইনি। তাদের যদি সমস্ত শর্ত তারা পূরণ করে তারা যদি নিতে চায়, তখনই কিন্তু আমরা পারমিশন দিব। কিন্তু পররাষ্ট্রমন্ত্রী বলছেন ভিন্ন কথা। বুধবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে অন্য একটি অনুষ্ঠানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্ট জানিয়েছেন, ভারত সরকারের উপহার আর বেসরকারিভাবে মিলে বৃহস্পতিবারই আসছে 35 লাখ ডোজ ভ্যাকসিন। 20 লক্ষ ভারত সরকার আমাদের গিফট হিসাবে দেবে। কালকে আরেকটা আসবে, সেটা হচ্ছে আপনার 1.5 মিলিয়ন, মানে 15 লক্ষ। সেইটা প্রাইভেট যে কোম্পানি তারা অ্যারেঞ্জমেন্ট করেছে, তাদের প্রথম শিপমেন্ট আসতেছে। সো আমরা প্রায় 35 লক্ষ এই পাবো আমরা। আমাদের আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা। করোনায় বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি উঠেছে সংসদে। রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় এ দাবি জানান 3 জন সংসদ সদস্য। শিক্ষার্থীদের ক্ষতি কাটাতে যত দ্রুত সম্ভব এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়কে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দেন তারা। তবে বিশেষজ্ঞরা স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ দিয়েছেন। করোনা সংক্রমণ শুরুর পর গত 25 মার্চে বন্ধ হয় শিক্ষা প্রতিষ্ঠান, তারপর দফায় দফায় ছুটি বাড়ানো হয়। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হলেও অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়, তবে শিক্ষার্থীদের একটি বড় অংশ সেই সুবিধার বাইরে থেকে গেছে। তাই ক্ষতি পোষাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবি উঠল সংসদে। শিক্ষা এগিয়ে যাচ্ছে, কিন্তু করোনার কারণে আমরা এগোতে পারছি না। যেটাই বলেন, ভার্চুয়াল ক্লাসেই বলেন আর যে ক্লাসই বলেন, আসলে আমাদের গ্রামের ছেলেরা এই দিকে কোনোভাবেই উপকৃত হতে পারছে না। কাজেই যত দ্রুত পারা যায় ব্যবস্থা গ্রহণ করে স্কুলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। করোনা সংক্রমণের দ্বিতীয় ধাক্কা এখনো শেষ হয়নি, তবে দেশের সংক্রমণের ধারা এখন নিম্নমুখী। তাই স্বাস্থ্যবিধি মেনে মন্ত্রণালয়কে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ আসে সংসদে। মাননীয় স্পিকার, সবই এখন স্বাভাবিক হতে চলেছে। এই সুযোগে আমি আবারও পুঙ্খানুপুঙ্খানুভাবে বিবেচনা করার জন্য দাবি রাখছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি চালু করা যায় কিনা। এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকার কারণে আমাদের ছেলেমেয়েদের পড়ার পরিবেশটা, শিক্ষার পরিবেশটা একদম ভঙ্গুর অবস্থায় পড়ে গেছে। মাননীয় স্পিকার, আমার মনে হয় এ ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে নেওয়া উচিত এবং আমাদের শিক্ষার্থীরা যাতে লেখাপড়া করতে পারে দূরত্ব বজায় রেখে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান গণস্বাক্ষরতা অভিযান মঙ্গলবার এক প্রতিবেদন প্রকাশ করেছে। এডুকেশন ওয়াচ নামের তাদের সেই প্রতিবেদনেও শিক্ষা প্রতিষ্ঠান খোলার সুপারিশ করা হয়েছে। আমরা প্রাথমিক মাধ্যমিক এই পর্যায়ের গবেষণাটি করেছি, আমরা উচ্চশিক্ষায় করিনি। এবং সেখানে আমাদের যে বিষয়টি উঠে এসছে যে খোলাটা প্রয়োজন, কখন খুলবেন সেটার জন্য আসলে কারিগরি পরামর্শ কমিটির করোনা বিষয়ক তাদের পরামর্শ লাগবে। একবার খুললে সেখান থেকে একটা অভিজ্ঞতা হবে আমাদের যে আসলে স্বাস্থ্যবিধি মানা সম্ভব হলো কিনা।
তবে একসঙ্গে নয়, বরং করোনা সংক্রমণের ধরন অনুযায়ী এলাকা ভিত্তিক এবং ধাপে ধাপে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরামর্শ রাশেদা কে চৌধুরীর। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দেশের করোনা পরিস্থিতির খবর জানাবো। দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা মঙ্গলবারের তুলনায় বুধবার আরও কমেছে। সর্বশেষ গত 24 ঘন্টায় 8 জন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত 24 ঘন্টায় 199টি পরীক্ষাগারে 15,410 জনের নমুনা পরীক্ষা হয়েছে। তাতে করোনা ভাইরাস পাওয়া গেছে 656 জনের শরীরে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা 5,29,687। বুধবারে 8 জন সহ মোট মৃতের সংখ্যা 7,950। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে চিকিৎসাধীন আরও 617 জন রোগী সুস্থ হয়েছেন। তাতে সুস্থ রোগীর সংখ্যা মোট হল 4,74,472। অন্য প্রসঙ্গ, ছুটছে সূচক, বাড়ছে লেনদেন, চাঙ্গা পুঁজিবাজার। লাভের আশায় বাড়ছে বিনিয়োগ। বিশেষজ্ঞদের পরামর্শ, ভালো মানের শেয়ার বাড়াতে হবে, বিনিয়োগ করতে হবে ভেবেচিন্তে। বিস্তারিত মফিদুল তপু রিপোর্টে। গত কয়েক মাস ধরেই লেনদেন বাড়ছে দেশের পুঁজিবাজারে। সংশ্লিষ্টরা বলছেন, ধীরে ধীরে আবারও আস্থা ফিরে পাচ্ছেন বিনিয়োগকারীরা। স্টক এক্সচেঞ্জে সদ্য তালিকাভুক্ত বেসরকারি একটি মোবাইল ফোন অপারেটরের শেয়ার বাজারে আসা উপলক্ষেই কয়েক লাখ বিও অ্যাকাউন্ট সৃষ্টি হয়েছে। বাজারে এসেছে বিপুল নগদ টাকা। বাংলাদেশ ব্যাংকের নিটা অ্যাকাউন্টের মাধ্যমে আগামী মাস থেকে প্রবাসীরাও সরাসরি বিনিয়োগ করতে পারবেন, অর্থাৎ আরও বাড়বে অর্থ সরবরাহ। এমন বাস্তবতায় বিশেষজ্ঞ পরামর্শ, বিনিয়োগকারীদের সিদ্ধান্ত নেওয়া উচিত ভেবেচিন্তে। ইনভেস্টার্স আসলে মার্কেট বাড়লে খুশি থাকে, এটা ইনভেস্টার্সের ধর্ম। খুব কম সংখ্যক ইনভেস্টার তুমি পাবা যারা মার্কেট উঠলে খুব শঙ্কিত থাকে। সে অনেক বিনিয়োগকারীর ফ্রেশ এন্ট্রি নিছে, ফ্রেশ। তারা শেয়ার বাজার সম্বন্ধে এবিসিও জানে না, সিম্পলি তারা শুনতেছে অমুক শেয়ার বাড়বে, অমুক শেয়ার বাড়বে, দ্যাটস ওয়াই দে আর টেকিং এ পজিশন, এবং সাম অফ দেম মেকিং মানি। আমি অনুরোধ করব বিনিয়োগকারীদেরকে একবারে কোনো কোম্পানির সম্বন্ধে না জেনে ওই কোম্পানির শেয়ারটা যেন না কিনে। পুঁজিবাজারকে শক্তিশালী ও গতিশীল করতে বাজারে ভালো মানের পর্যাপ্ত শেয়ার সরবরাহের বিকল্প নেই, আর এক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে সরকার নিজেই। মার্কেট ক্যাপিটালাইজেশন বাড়াতে গেলে জিডিপির তুলনায় এবং মানুষের শেয়ারে ইনভেস্টমেন্ট ধরে রাখতে হলে কোয়ালিটি স্টক সাপ্লাইয়ের কোনো বিকল্প নেই। সেটা আসতে হবে প্রাইভেট সেক্টরের বড় কোম্পানিগুলো থেকে, সরকারিগুলো থেকে, আর মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে। দেয়ার আর 3 সোর্সেস। বড় ব্রিজেস হচ্ছে, এগুলো কোম্পানি করে ইকুইটি সেল করা যায় না? করা অবশ্যই যায়, কারণ ক্যাশ ফ্লো আছে ওগুলাতে, মানুষ কিনবে ওগুলা। আর সরকারি কোনো কিছু বিক্রি করতে চাইলে মানুষের বিশ্বাস এমনি বেশি হয়। সুতরাং সরকারের হাতে অনেক শেয়ার আছে, কোনোটা বিক্রি করতে পারে না 10 বছরে। তো হাজার হাজার কোটি টাকা তো সেখান থেকে নিতে পারে সরকার, সেগুলো আবার ব্যবহার করতে পারে, একটা সভরিন ফান্ড করতে পারে। এই যে এখন ফরেন ইনভেস্টমেন্ট আসতেছে আমাদের স্পেশাল ইকোনমিক জোন, সেখানে ইকুইটি পার্টিসিপেশনে যেতে পারে সরকার, যাওয়া উচিত। তা না হলে হবে কি, আপনি শুধু জমি টমি দিচ্ছেন, কিছু ফি পাবেন, কিন্তু পুরো 100% মালিকানা বিদেশিরা নিয়ে যাবে। ওটার জন্য আপনাকে পস্তাইতে হবে একদিন। দেশের পুঁজিবাজারে হঠাৎ ধসের অতীত উদাহরণ মনে রেখে বিনিয়োগে সতর্ক থাকার কথাও বলা হচ্ছে। এখন বিনিয়োগকারী নিজের সতর্ক নিজে থাকতে হবে, কেউ তাদেরকে বাঁচানোর জন্য আসবে না, যেভাবে অতীতে আসে নাই, সম্ভব না সেটা। মফিদুল তপু, এটিএন নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর, যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালা বদল প্রসঙ্গ। 46তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে রাজধানী ওয়াশিংটন ডিসিতে সপরিবারে অবস্থান করছেন জো বাইডেন ও কামালা হ্যারিস। মঙ্গলবার লিঙ্কন মেমোরিয়ালে করোনায় মৃতদের স্মরণ করেন তারা। এদিকে বিদায়ের প্রস্তুতি নিয়ে ফেলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিস্তারিত জানাচ্ছেন শাওন মাহফুজ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করতে আর মাত্র কয়েক ঘন্টা বাকি, আর তাই মঙ্গলবার নিজ অঙ্গরাজ্য ডেলাওয়ার থেকে সপরিবারের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আসেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন বিকেলে লিঙ্কন মেমোরিয়ালের ন্যাশনাল মলে ছিল করোনায় প্রাণ হারানো নাগরিকদের জন্য স্মরণ অনুষ্ঠান। মেমোরিয়ালের বিশাল জায়গা সজ্জিত করা হয় 2 লাখ পতাকায়। স্বচ্ছ পানির পুলের দুধারে জ্বালানো হয় 4 লাখ মোমবাতি। সন্ধ্যার স্নিগ্ধ পরিবেশে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন
জো বাইডেন ও কমলা হ্যারিস। Between sundown and dusk, let us shine the lights in the darkness along the sacred pool of reflection. Remember all whom we lost. উদ্বেগ উৎকণ্ঠার মধ্যেও শপথের সব প্রস্তুতি সম্পন্ন। প্রস্তুত ক্যাপিটাল হিলের মঞ্চ। আজ ওয়াশিংটন সময় মধ্য দুপুরে অর্থাৎ বাংলাদেশ সময় রাত 11টা নাগাদ 46তম মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন ও কমলা হ্যারিস। তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি জন রবার্টস ও বিচারপতি সোনিয়া সটোমেয়র। বাইডেনের অভিষেকের প্রস্তুতি যখন চূড়ান্ত, তখন হোয়াইট হাউস ছাড়তে বাক্সপ্যাঁটরা গুছিয়ে ফেলেছেন ট্রাম্প। শপথ অনুষ্ঠানে থাকবেন না আগেই জানিয়েছিলেন, তাই হোয়াইট হাউস থেকে যাবেন ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে। তবে তার আগে মেরিল্যান্ডের অ্যান্ড্রুজ সামরিক ঘাঁটিতে আয়োজিত বিদায় অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। ট্রাম্পকে শেষবারের মতো এয়ারফোর্স ওয়ানে হোয়াইট হাউস থেকে উড়িয়ে নেওয়া হবে সেই ঘাঁটিতে। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিদায় নিতে চেয়েছেন ট্রাম্প, কিন্তু সহিংসতার উস্কানিদাতা আর দুবার অভিশংসিত হওয়া প্রেসিডেন্টের জন্য এমন আয়োজন না থাকার সম্ভাবনাই বেশি। অফিস ছাড়ার আগে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভিডিও বার্তা দিয়েছেন ট্রাম্প। ইউটিউবে পোস্ট করা ওই ভিডিওতে বিদায়ী প্রেসিডেন্ট বলেছেন, যা করার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন তাই করেছেন, বরং জাতির জন্য তার চেয়ে বেশি করেছেন। নির্বাচনে জালিয়াতির পুরনো অভিযোগ ছিল তার কণ্ঠে, তবে ক্যাপিটাল হিলে সহিংসতার নিন্দা জানান তিনি। We did what we came here to do and so much more. Political violence is an attack on everything we cherish as Americans. It can never be tolerated. শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দায়িত্ব ছাড়ার কয়েক ঘন্টা আগে নিজের সাবেক সহযোগী স্টিভ ব্যাননকে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতায় ক্ষমা করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার তহবিল জোগাড়ে চালানো এক প্রচারাভিযানে দাতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে হোয়াইট হাউসের সাবেক প্রধান পরামর্শকারী ব্যাননের বিরুদ্ধে মামলা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমা করার সিদ্ধান্ত নেওয়ার আগে মঙ্গলবার তার সঙ্গে ফোনেও কথা বলেন ব্যানন। গত আগস্টে ব্যাননকে ওই মামলায় গ্রেফতারের পর তার বিরুদ্ধে ম্যানহাটনের আদালতে অভিযোগ গঠন করা হয়। এখন মামলায় দোষী সাব্যস্ত হলেও ব্যানন অভিযোগ ও শাস্তি থেকে রেহাই পেয়ে যাবেন। ব্যানন ছাড়াও শেষ দিনের কর্মদিবসে আরও 140 জনকে প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতায় ক্ষমা করে দিয়েছেন ট্রাম্প। এদের মধ্যে অস্ত্র মামলায় 18 বছরের সাজাপ্রাপ্ত লিল ওয়েনি ও কোডাক ব্ল্যাকের মতো ব্যক্তিরাও রয়েছেন। ক্ষমাপ্রাপ্ত অন্যান্যদের বেশিরভাগই ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও তার রাজনৈতিক দলের কর্মী। এবার গাফ অয়েলের সৌজন্যে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট সিরিজের খবর। জয় দিয়ে দীর্ঘ 10 মাস পর ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরল বাংলাদেশ। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে 6 উইকেটে হারিয়েছে টাইগাররা। উইন্ডিজের 123 রানের টার্গেটে খেলতে নেমে 4 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। মিরপুরে টস হেরে ব্যাট করতে নেমে 56 রানের টপ অর্ডারের 5 ব্যাটসম্যানকে হারিয়ে বিপর্যয় পড়ে ক্যারিবীয়রা। তবে ষষ্ঠ উইকেটে কাইল মায়ার্স ও পাওয়েল 59 রানের জুটি গড়ে পরিস্থিতি কিছুটা সামাল দেন, কিন্তু কাইল মায়ার্স 40 ও পাওয়েল 28 রানে বিদায় নিলে 32.2 ওভারে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয় 122 রানে। নিষেধাজ্ঞা শেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে 4 উইকেট নেন সাকিব, আর অভিষিক্ত হাসান মাহমুদ নেন 3 উইকেট। জবাবে 97 বল বাকি থাকতে 4 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। তামিম ইকবাল সর্বোচ্চ 44 রান করেন। No third man. Over pitching, you can't do that to Tamim. He's shot. Oh, yeah! Brilliant! Catch it, Jay. Yes, Akil! Very well. সময় হলো বাইরেস্টে বিরতি নেয়ার, বিরতির পর যা থাকছে। আসামিদের সাথে জামিন বাণিজ্যের অভিযোগ, দুদকের মুখোমুখি ডিএসডি রূপা। সিরাজগঞ্জে অনির্দিষ্টকালে নৌযান ধর্মঘট।
সরকারি হাসপাতালের বাইরে ভ্যাকসিন দেওয়া হবে না, বরাদ্দ আরও 5,500 কোটি টাকা। কাল আসছে টিকার 35 লাখ ডোজ, বেসরকারি আমদানি নিয়ে দুই মন্ত্রণালয়ের দুই কথা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি সংসদে। যুক্তরাষ্ট্রে আজই শেষ ট্রাম্প অধ্যায়, বাইডেনকে বরণে প্রস্তুত ওয়াশিংটন। শুভ সূচনায় করোনা পরবর্তী ক্রিকেট, উইন্ডিজকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যাচ্ছি অন্যান্য সংবাদে। অবশেষে দুর্নীতি দমন কমিশন দুদকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হলো ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রূপাকে। তাকে 2.5 ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দুর্নীতিতে অভিযুক্ত ঠিকাদার জি.কে. শামীম সহ বিভিন্ন আসামির জামিন করিয়ে দিতে অর্থের লেনদেন সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আছে রূপার বিরুদ্ধে। আজ দুপুরে দুদক কার্যালয়ে আসেন তিনি। পরে বিকেল 4:30 পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক ইব্রাহিম। গত বছরের 28 অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য রূপাকে নোটিশ পাঠায় দুদক। এর বৈধতা চ্যালেঞ্জ করে আদালতের রিট করেন রূপা। সেই রিট আবেদনটি গত বছরের 3 ডিসেম্বর বিচারপতি মোহাম্মদ মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ.কে.এম. জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ খারিজ করে দেন। ডিএসি রূপা তার কোনো অবৈধ সম্পদ নেই বলে দাবি করলেও দুদক বলছে অন্য কথাই। দুটো ভিপি জমি অবৈধ প্রক্রিয়ার একটি জামিনের বিষয় ছিল, যেখানে তার অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার বা অবৈধ প্রক্রিয়ায় অংশগ্রহণের একটি বিষয় ছিল একজন আসামির। সেই কারণে তার বিরুদ্ধে দুদক থেকে অবৈধ সম্পদ আছে কিনা এবং সেই বিষয়টি খোঁজ নেওয়া হয়েছে এবং খোঁজ নিয়ে তাকে ডাকা হয়েছিল। এটা প্রোপাগান্ডা, একটা গ্রুপ করছে। আমি তাদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা করেছি। আমি এটা লিখিতভাবে আমি জানিয়েছি যে এই আমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। ভেড়ামারা পৌর নির্বাচনের দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং নির্বাচনী বিধিমালা লঙ্ঘনের অভিযোগের ব্যাখ্যা চেয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার এস.এম. তানভীর আরাফাতকে তলব করেছেন হাইকোর্ট। বিচারপতি মামুনুর রহমান ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন। আগামী 25 জানুয়ারি তাকে হাইকোর্টে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহসেন হাসান গত 16 জানুয়ারি ভেড়ামারা পৌর নির্বাচনে দায়িত্ব পালনের সময় কুষ্টিয়ার পুলিশ সুপার তানভীর আরাফাত এবং অন্য পুলিশ সদস্যরা তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং দায়িত্ব পালনে বাধা দেন। সেজন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন বিচার বিভাগীয় ওই কর্মকর্তা। সেই আবেদনের অনুলিপি আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়েও পাঠানো হয়েছে। চলন্ত গাড়িতেই সর্বস্ব কেড়ে নেয় ওরা, তারপর ভুক্তভোগীকে ছুঁড়ে ফেলে রাস্তায়। তাদের ভয়ে চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়ে মারা গেছেন এক ব্যবসায়ী। মিনি পিকআপ ভ্যান নিয়ে রাতভর চলে এই সংঘবদ্ধ ডাকাতি। রাজধানী থেকে এমন এক ডাকাত চক্রের 6 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সাব্বির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। 28 ডিসেম্বর রাত 4টা খুচরা সবজি বিক্রেতা আপন মিয়া ও তার প্রতিবেশী আরেক ব্যবসায়ী নজরুল ইসলাম দক্ষিণ খানের বাসা থেকে সবজি কিনতে কারওয়ান বাজার যাচ্ছিলেন। গণপরিবহন কম থাকায় কাওলা ফুটওভার ব্রিজের সামনে থেকে পিকআপ ভ্যানে করেই রওনা দেন আপন ও কাজল। পিকআপটি কিছু দূর যাওয়ার পরই গাড়িতে যাত্রী বেশে থাকা সংঘবদ্ধ চক্রের 6 সদস্য মারধর এবং দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদের কাছে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়। এ সময় প্রাণ ভয়ে পিকআপ থেকে লাফিয়ে পড়ে মারা যান খুচরা ব্যবসায়ী আপন। চক্রের 6 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা।
গ্রেপ্তারকৃতদের মধ্যে মোহাম্মদ সজল, মুসা রহমান, মোহাম্মদ সজীব ও পিকআপ ভ্যান চালক বাচ্চু হাওলাদার বিমানবন্দর থানা এলাকায় ব্যবসায়ী আপনকে ডাকাতির পরে হত্যার ঘটনায় সরাসরি যুক্ত ছিলেন। বাকিরা অন্য ঘটনায় তাদের সহযোগী হিসেবে কাজ করতেন। তাদের কাছ থেকে ডাকাতিতে ব্যবহার হওয়া চাকু, লুট হওয়া মোবাইল এবং পিকআপ ভ্যানটি উদ্ধার করা হয়েছে। অপরাধ চক্রের মূল কাজটি থাকে তারা কাজ করবে এবং এটা যেন আননোটিস থাকে, এটা যেন কেউ টের না পায়, অন্তত আইন শৃঙ্খলা বাহিনী টের না পায়। তার কারণে তারা সবসময় পদ্ধতি চেঞ্জ করে। এমনও হয় যে তাদের সাথে যে লোকজন আছে তাদেরকেও তারা মাঝে মাঝে চেঞ্জ করে। আমরা যে 6 জন ধরেছি তাদের বিরুদ্ধে একাধিক মামলা আছে। 6 জনের 4 জন সেদিন অপারেশনে অংশগ্রহণ করেছে এবং তাদের দলের কিন্তু আরও 2 জন তারা সেদিন ছিল না। কিন্তু ধরার পরে যেটা দেখা গেল যে আমরা এখন অনেক জায়গায় পাচ্ছি যে এরা মাঝে মাঝে রাত্রেবেলায় কাজগুলি করতো। যারা ভিকটিম থাকে তাদের পরিধেয় বস্ত্র দিয়ে তাদেরকে গলায় ফাঁস দেয় এবং তাদের গলায় চাকু, রেজার ইত্যাদি ধরার পরে তাদের কাছে মূল্যবান টাকা বা সামগ্রী যা থাকে সবগুলোকে ছিনিয়ে নিয়ে কখনো তাদেরকে 300 ফিট, কখনো এই যে গল্ফ গার্ডেন এখানে এই সমস্ত হাইওয়েতে ফেলে দেয়। অনেকে মারা যান, অনেকে রক্তাক্ত হতে থাকে। গ্রেপ্তারের পর তাদের দেখতে নিরীহ মনে হলেও ডাকাতির সময় তাদের চেহারা পাল্টে যায়। তারা হিংস্র হয়ে ওঠেন। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকেই মাদক সেবী। আমাদের যে একজন বড় আছে, ওনার নাম সাত্তার, আব্দুল সাত্তার, উনি আমাদেরকে দৈনিক 10-15টা করে ইয়াবার ট্যাবলেট দেয় রাত্রে আমাদের সবাইকে। আমরা খাওয়ার পরে আমরা বের হইতে গেলাম, উনি আমাদেরকে 2-4 হাজার টাকা দেওয়া দেয় খরচে বিপদ। তো ওই 2000 টাকা নিয়ে আমরা বের হইলে, ওই গাড়ির তেল তুল নিয়ে বের হইলে যা কামায় নেই নিয়ে ওনার হাতে দিলে উনি আমাদের সবাইকে টাকা দিয়ে দেয়। সবাইকে রুচ হিসাব করে টাকা দেয়, দেওয়া সব উনি রেখে দেয়, রেখে আবার আমাদের হাতে ইয়াবা দিয়ে দেয়। যাত্রী সাইজে বসে থাকি আমরা, মানে ওদের ভাবাই যে আমরা যাত্রী। ওঠার পরে কিছু সামনে যাওয়া পরে সামনেতে একজন আসার পরে মনে করেন কি ওনাদের চাক্কু মাক্কু ভিড়াই দিয়া বলি যে ভাই আমরা ছিনতাইকার, কিছু যদি থাকে দিয়ে দেন। বাধা দেয় না, কেন ওনার তো একটা জানের ভয় আছে। টাকা বাঁচানোর জন্য রাতে চলাচল করা মানুষ যেন এ ধরনের পরিবহন ব্যবহার না করেন সেই পরামর্শ গোয়েন্দাদের। সাবির আহমেদ, এটিএন নিউজ, ঢাকা। নারীদের বিউটি সলিউশন দিতে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে রূপচর্চা বিষয়ক প্রতিষ্ঠান উইমেন্স ওয়ার্ল্ডের 12তম শাখার। বুধবার নগরের প্রবর্তক মোড়ে বিউটি পার্লারের উদ্বোধন করেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামবাসীর অনেকদিনের চাহিদা ছিল মানসম্মত একটি বিউটি পার্লারের। সেই আশা পূরণ করতে বন্দর নগরীতে যাত্রা শুরু করল উইমেন্স ওয়ার্ল্ড। ঢাকার গণ্ডি পেরিয়ে এই প্রথম চট্টগ্রামে এর 12তম শাখার উদ্বোধন হলো। শাখাটি উদ্বোধন করেন এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। তিনি বলেন, সময়ের সাথে সাথে মানুষের মধ্যে রূপ সচেতনতা বাড়ছে। উইমেন্স ওয়ার্ল্ড বিউটি পার্লার সেই লক্ষ্য পূরণে ভূমিকা রাখবে। তিনি পার্লারটির সাফল্য কামনা করেন। মেয়েরা এই সব ফ্যাশনের দিকে চলে যাচ্ছে, যে কারণে আমাদের দেশে এরকম ভালো ভালো পার্লার আরও দরকার। এইটা দেখে আমি খুব মুগ্ধ হলাম যে তারা খুব সুন্দর একটি পার্লার তারা এখানে চিটাগাঙে করতে পারছেন। আমি তাদের শুভকামনা করি, তার আরও দিন দিন উন্নতি করুক, ভালো করুক। প্রথম দিনে কাঙ্ক্ষিত সেবা পেয়ে খুশি নারীরা। অনেক সুন্দর করে উনি সেট করে দিয়েছেন, কাট করে দিয়েছেন, এই জন্য আমি ফুললি স্যাটিসফাইড আর কি। আগে সবসময় ঢাকায় করতাম, আজকে এখানে ফার্স্ট, তো ওদের সার্ভিস সবসময় ভালো থাকে। বিউটি পার্লার চালু করা নিয়ে এর কর্ণধার ফারনাজ আলম বলেন, ব্যস্ততার কারণে যেসব নারীরা ত্বকের যত্ন নেওয়ার সময় পান না, তাদের কথা মাথায় রেখেই চট্টগ্রামে যাত্রা শুরু করলো উইমেন্স ওয়ার্ল্ড। For the last 2 decades, we have been maintaining our quality all the time, and inshallah চিটাগংও আমরা সেম কোয়ালিটি মেনটেন করব। বিউটিফিকেশনে অ্যাডভান্স টেকনোলজি যেটা ওয়ার্ল্ডের সবাই পাচ্ছে সেটা আমরা প্রোভাইড করার চেষ্টা করছি। সৈকত দাশগুপ্ত, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বন্দরের অব্যবস্থাপনা দূর করা ও নাব্যতা সংকট সমাধান সহ কয়েক দফা দাবিতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দরে শুরু হয়েছে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট। গত 2 দিন আংশিকভাবে হলেও আজ সকাল থেকে পুরো দমে চলছে ধর্মঘট। এতে বন্ধ রয়েছে জাহাজ থেকে তেল, কয়লা, সার সহ অন্যান্য সামগ্রী লোড আনলোড।
বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল ওয়াহাব অভিযোগ করেন, শুষ্ক মৌসুমে কয়েক মাস বন্দরে নাব্য সংকট দেখা দেয়। এছাড়া নানা অব্যবস্থাপনা থাকলেও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ তা সমাধান করছে না। তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য শুল্ক কমানোর পর এক সপ্তাহের দাম 4.5% এবং পেঁয়াজে 12.5% পর্যন্ত কমেছে। তবে বেড়েছে ভোজ্য তেলের দাম। গত এক সপ্তাহে নাজিরশাইল ও মিনিকেট বা চিকন চালের দাম 4.76% কমে কেজিতে 56 থেকে 64 টাকায় নেমে এসেছে, যা আগে ছিল 60 থেকে 66 টাকা। মাঝারি মানের পাইজাম ও লতা চালের দাম 4.42% কমে কেজিতে 50 থেকে 58 টাকা হয়েছে, যা আগে ছিল 53 থেকে 60 টাকা। এক সপ্তাহে দেশি পেঁয়াজের দাম কমেছে 12.50%। এতে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকায়, আগের দাম ছিল 35 থেকে 45 টাকা। আর আমদানি করা পেঁয়াজের দাম 8.33% কমে কেজি প্রতি বিক্রি হচ্ছে 18 থেকে 22 টাকায়, যা আগে বিক্রি হতো 25 থেকে 30 টাকায়। চাল ও তেলের বাজারে শুল্ক প্রত্যাহারে প্রভাব এখনও পড়েনি বলে দাবি করেন ব্যবসায়ীরা। জানাবো মেটাল প্রেজেন্স কৃষি সংবাদ সুজলা সুফলা। পাবনায় ক্যাপসিকাম আবাদে বাণিজ্যিক সাফল্য পেয়েছেন চাষিরা। বাজারে চাহিদা রয়েছে, ভালো দামও পাওয়া যাচ্ছে এই বিদেশি সবজির। সদর উপজেলার মধুপুর গ্রামের কৃষক নজরুল ইসলাম জানান, গত বছর ক্যাপসিকাম খেতে আগাছার কারণে ফলন ভালো হয়নি, খরচও হয়েছে বেশি। এবার জমিতে মালচিং পদ্ধতিতে পলিথিন বিছিয়ে চারা রোপণ করাতেই ভালো ফলন। প্রতিটি গাছ থেকে তিনি গড়ে 1 কেজি ফলন পেলেও তার লাভ 4 লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন তিনি। এমন সাফল্যে ক্যাপসিকাম চাষে আগ্রহী হয়ে উঠেছেন আশেপাশের গ্রামের চাষিরাও। আরও একবার নিচ্ছে বাইজিস্টি বিরতির পর যা থাকছে। উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে চীন, অভিযোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। চলে গেলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইসুদ্দিন আহমেদ। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি 6টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো অন্যান্য সংবাদ। প্রয়াত জাতীয় অধ্যাপক ডাক্তার এম.আর. খান প্রতিষ্ঠিত সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সেন্ট্রাল হাসপাতাল দখলের অভিযোগ করেছেন তার মেয়ে ডাক্তার ম্যান্ডি করিম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন। ডাক্তার ম্যান্ডি করিম জানান, তার বাবা ডাক্তার এম.আর. খান ছিলেন অ্যাডভান্স ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ওই ফাউন্ডেশনের অধীনে 2016 সালে সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয় সরকার। এজন্য প্রধানমন্ত্রী 3 বিঘা জমিও বরাদ্দ দিয়েছিলেন। ম্যান্ডি করিমের অভিযোগ, তার বাবা যখন মৃত্যু পথযাত্রী তখন ওই ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক গাজী সালাম ষড়যন্ত্র করে ডাক্তার এম.আর. খান ও ট্রাস্টি বোর্ডের অন্য সদস্যদের স্বাক্ষর জাল করেন। পরে তিনি ইউনিভার্সিটির সকল রেজুলেশন, নথিপত্র এবং তালিকা থেকে বাদ দেন ডাক্তার এম.আর. খানের নাম। এছাড়া সেন্ট্রাল হাসপাতালে এম.আর. খানের শেয়ার আত্মসাতের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন ডাক্তার ম্যান্ডি করিম। আমার বাবার হাতে গড়া যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, তার শেয়ার, সাকসেশন সবগুলোই হাতছাড়া হয়ে যাচ্ছে। তার মধ্যে একটা হলো সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আব্বার মৃত্যুর পরে সব উধাও হয়ে গেল। গাজী সালাম ওই অনুমোদন ওই ইউনিভার্সিটি নিয়ে চলে গেলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেন্ট্রাল হাসপাতাল ওপেনিং করেন। আমার বাবার প্রচেষ্টায় ওই হাসপাতাল
তৈরি হয় এবং এখনো চলছে। ওইখানেও একটা চক্রান্ত তৈরি হলো। ওরা আমার আব্বার শেয়ার আমাকে ট্রান্সফার করতে দেননি। জানাবো দেশের বাইরের আরো কিছু খবর। উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চীন গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ তুলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে পম্পেও বলেন, উইঘুর ও অন্য মুসলিম সংখ্যালঘুদের বিরুদ্ধে চীন শতাব্দীর ভয়াবহতম অপরাধ সংগঠন করেছে। একে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করেন তিনি। পম্পেও বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নতুন ঘোষণা চীনকে মুসলমানদের প্রতি আচরণ সহজ করাতে পারে। অপরাধের সঙ্গে জড়িত সরকারি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ সহ উইঘুর ও সংশ্লিষ্ট এলাকায় উৎপাদিত পণ্য আমেরিকার বাজারে প্রবেশে নিষিদ্ধের কথা উল্লেখ করেন তিনি। এর আগে এক বিবৃতিতে মাইক পম্পেও বলেন, এমন নির্যাতন বন্ধ করতে চীনের উপর চাপ বাড়াতে একটি আইন প্রস্তাব মার্কিন কংগ্রেসে নেওয়া হয়। পরবর্তী প্রশাসনও চীনের উপর চাপ অব্যাহত রাখবে বলে আশা করেছেন তিনি। In recent months, reports have surfaced. খেলার আরো কিছু খবর। ক্রীড়াঙ্গনে একটি শোক সংবাদ। বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইসুদ্দিন আহমেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। স্বাধীনতার পর দেশের ক্রিকেটকে নতুনভাবে সংগঠিত করার ক্ষেত্রে বড় অবদান ছিল তার। 1977 সালে লন্ডনের মেরিলিবন ক্রিকেট ক্লাব এমসিসি বাংলাদেশে খেলতে আসে, যার মাধ্যমে স্বাধীনতার পর আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেতে শুরু করেন এদেশের ক্রিকেটার মোদিরা। এমসিসিকে ঢাকায় আনার পেছনে বড় অবদান ছিল রাইসুদ্দিনের। 70 ও 80 দশকে 2 মেয়াদে বিসিবির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন তিনি। এরপর 90 দশকে তিনি বিসিবির সিনিয়র সহসভাপতিও ছিলেন। পেশাজীবনে তিনি বাংলাদেশ বিমানের পরিচালক প্রশাসন হিসেবে অবসরে যান। শেষ করব সন্ধ্যা 6টা নিউজ আর, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। সরকারি হাসপাতালের বাইরে ভ্যাকসিন দেওয়া হবে না, বরাদ্দ আরো 5,500 কোটি টাকা। কাল আসছে টিকার 35 লাখ ডোজ। বেসরকারি আমদানি নিয়ে 2 মন্ত্রণালয়ের 2 কথা। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি সংসদে। যুক্তরাষ্ট্রে আজই শেষ ট্রাম্প অধ্যায়, বাইডেনকে বরণে প্রস্তুত ওয়াশিংটন। শুভ সূচনায় করোনা পরবর্তী ক্রিকেট, উইন্ডিজকে 6 উইকেটে হারালো বাংলাদেশ। আসামিদের সাথে জামিন বাণিজ্যের অভিযোগ, দুদকের মুখোমুখি ডিএসসি রূপা। সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের নৌযান ধর্মঘট। উইঘুরদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে চীন, অভিযোগ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এবং চলে গেলেন বিসিবির সাবেক সাধারণ সম্পাদক রাইসুদ্দিন আহমেদ। এই ছিল সন্ধ্যা 6টা নিউজ আওয়ার। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস এন এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।